সেই চীন বিরোধী মার্কিনপন্থী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নাকি খোদ তারেক রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, আর আমাদের প্রধানমন্ত্রী দৌড়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে সেই নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাবটাও জেনে এসেছিলেন। তারপরেও তাদের নিযুক্ত করা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে তাদের বদান্যতায় দেশে আসতে পারা তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চীন চলে যাচ্ছেন, ব্রেন ক্রিস্টেনসেনকে তো তখন দৌড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছুটির দিনের অফিস খুলিয়ে হলেও মনে করাতেই হবে যে চীনের সঙ্গে মাখামাখি বেশি হলে পস্তাতে হবেই। প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যি বড় ধরনের ঝুঁকি নিয়ে তারপর চীন সফরে যাচ্ছেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ট্রাম্প নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন সেটা আবারও তারেক রহমানকে আর তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনে করিয়ে দিয়েছেন সফরে যাওয়ার আগের দিন পররাষ্ট্রমন্ত্রীর দফতরে উপস্থিত হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে। শনিবার দিন, সাপ্তাহিক ছুটির দিন, সেদিনে ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এক রকমের তলব করিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বেরিয়ে বলেছেন যে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এমন ভালো করছে, চমক জাগিয়ে অস্ট্রেলিয়াকে যে হারিয়ে দিয়েছে, সে কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে নাকি শনিবার ছুটির দিনে পররাষ্ট্রমন্ত্রীকে ডাকিয়ে তিনি বৈঠক করেছেন যে বাংলাদেশ সহ সকলের উচিত হবে এখন থেকে যুক্তরাষ্ট্রকেই সমর্থন করা, কারণ তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে পস্তাতে হবে না। পরিষ্কার বার্তা, যুক্তরাষ্ট্রের সাথে না থাকলে, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে পস্তাতে হবে। মনে করে দেখেন, ব্রেন ক্রিস্টেনসেনকে আমরা প্রথম চিনেছিলাম 2025-এর অক্টোবরে, যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন পেয়ে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হবার জন্যে মার্কিন সেনেটের মুখোমুখি হয়েছিলেন এবং মার্কিন সেনেটের মুখোমুখি হয়ে তিনি এ কথাটাই তখন সেনেটের একজন সেনেটরের প্রশ্নের জবাবে বলেছিলেন যে বাংলাদেশে আসলে তিনি বাংলাদেশের সামরিক এবং বেসামরিক কর্তৃপক্ষকে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার যে ঝুঁকি, সেই ঝুঁকি বোঝাবেন। তার মানে একেবারে স্পষ্ট অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছিলেন মার্কিন এই রাষ্ট্রদূত বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সরাসরি অংশগ্রহণে, মদতে, পরিকল্পনায় শেখ হাসিনা সরকারের পতন যে ঘটানো হয় 2024-এর জুলাই আগস্টে, সেটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্লেষক থেকে শুরু করে সাংবাদিক, প্রতিবেদক, তারা নানাভাবে বলছেন এবং সেই সূত্রটি মাথায় রাখলে মনে করে দেখেন যে শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূরত্ব, তাতে শেখ হাসিনার একটা স্পষ্ট অবস্থান ছিল বরাবর মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের বাংলাদেশে অতিরিক্ত খবরদারি ঠেকিয়ে রাখতে, যে তিনি ভারত, চীন, রাশিয়া এসব দেশের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব করেছেন, তাদেরকে বিভিন্ন উন্নয়ন কাজ এক রকমের ভাগাভাগি করে দিয়েছেন শেখ হাসিনা। এমনকি তার সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই কথাটা উল্লেখ করেছিলেন যে সকলকেই তিনি কাজ ভাগাভাগি করে দিয়েছেন, কাজেই তিনি মার্কিন বিরোধী একটা অক্ষ তৈরি করেছিলেন। কাজেই কূটনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব মানে সব দিয়ে ফেলে, সুই থেকে বোয়িং বিমান তাদের কাছ থেকে কিনবো বলে ক্ষমতায় আসার পথ তৈরি করে ক্ষমতায় এসে এরপর চীনে ছুটে গিয়ে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি করে তারেক রহমান নিরাপদ থাকবেন, সেটা যে কোনোভাবে সম্ভব নয়। ব্রেন ক্রিস্টেনসেন সে কথাটাই তাদের নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি তদবিরে যেই ব্যক্তিটি ইউনূস আমল থেকে নির্বাচিত তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রিত্বের পদ পেয়েছেন, সেই খলিলুর রহমানকে গিয়ে মনে করিয়ে দিয়েছেন এবং সংবাদ মাধ্যমের সামনে একেবারে হালকা চালে বলেছেন যে ফুটবলে সমর্থন আদায় করতে নাকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। মানে কিভাবে স্পষ্ট ইঙ্গিত দিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করলে পস্তাতে হবে এটা বোঝাতে চাইছেন মার্কিন রাষ্ট্রদূত, সেটা সকল সংবাদ মাধ্যমে বাংলাদেশের বুঝতে পেরেছে। কাজেই প্রত্যেকেই এই কথাটা উল্লেখ করেছেন যে সাপ্তাহিক ছুটির দিনের বৈঠক থেকে বেরিয়ে কিনা রাষ্ট্রদূত বললেন তারা যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে যে পস্তাতে হবে না এবং বিশ্বকাপে যে পরপর
পর দুই খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র জিতে গেছে, এই নিয়ে নাকি আলাপ করতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলেন। দেখেন, এই একই কথা ব্রেন ক্রিস্টেনসেন শুধু যে সেনেটে বসে 2025-এর অক্টোবরে তার মনোনয়ন নিশ্চিত করার জন্য বলেছিলেন তাই না, 2026-এর জানুয়ারিতে এসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে যখন তিনি প্রথম সাক্ষাৎ করলেন, তখনও তিনি সরাসরি বললেন 21শে জানুয়ারি 2026 যে কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতেই তিনি বাংলাদেশে এসেছেন। এবং তখন তিনি সাংবাদিকদের সামনে কোনো রাগঢাক না করেই বললেন যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তার বিশেষ আগ্রহের ক্ষেত্র, সেখানে চীনের সঙ্গে মাখামাখির বিষয়টা যুক্তরাষ্ট্র পছন্দ করে না। এবং তিনি তখন বললেন যে যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশের সেনাবাহিনীকে পেশাদার করে গড়ে তুলতে অন্তত $15 লক্ষ খরচ করে, কাজেই বাংলাদেশের সামরিক কর্তৃপক্ষ এবং বেসামরিক কর্তৃপক্ষ, অন্তর্বর্তী সরকার এবং যে সরকার নির্বাচিত হতে যাচ্ছে, প্রত্যেককেই মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ করে না, সে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে তাতে ঝুঁকি আছে, রিস্ক আছে। এবং এরপর তিনি খলিলুর রহমানকে সরাসরি বলে এলেন রিগ্রেট করতে হবে না যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা হয়, মানে না হলেই রিগ্রেট করতে হবে, সেটা পস্তাতে হবে। আসলে তারেক রহমান বোধহয় এই পুরো ব্যাপারটার সমীকরণটা বুঝতে পারছেন না। দেখেন, চীন, ভারত, রাশিয়া সকলকে একেবারে ব্যবসা বাণিজ্য দিয়ে ঘনিষ্ঠ রেখে 15 বছরের বেশি যে ক্ষমতায় থাকতে পারলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনা কিন্তু একদম শেষ মুহূর্তে 2026 সালে সেই এক তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ভারতকে দেবেন না চীনকে দেবেন, এ নিয়ে দুদেশকেই একেবারে অসন্তুষ্ট করে ফেলেছিলেন। তখন ভারতের পত্রপত্রিকা সয়লাব একথায় যে শেখ হাসিনা এত ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধুত্ব রেখে কিনা তিস্তার মতো জায়গায়, স্পর্শকাতর জায়গায় এত বড় একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ভারতের শত্রু চীনকে দিচ্ছে। আর চীনকে তিনি এই কাজটা দেবেন বলে চীন সফরে গিয়ে যখন সেটা আর দিলেন না, ভারতের এই অসন্তোষের আঁচ পেয়ে বা সেটা এক রকমের বুঝতে পেরে শেষ মুহূর্তের সিদ্ধান্তে তখন শেখ হাসিনার ওই সভা থেকে সর্বশেষ 2024-এ আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগে জুলাইয়ে তিনি যখন চীন সফরে গেলেন, তখন তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থেকে এক রকমের ক্ষুব্ধ হয়ে উঠে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এখন তারেক রহমান শেষ পর্যন্ত চীন সফরে যে যাচ্ছেন, চীন যে এই নিয়ে অনাগ্রহী, চীন যে এই নিয়ে কোনো উচ্ছ্বাস দেখাচ্ছে না, চীনা রাষ্ট্রদূত ঢাকায় বারবার এই নিয়ে যে কোনো কথা বলছেন না, কিংবা চীনের তরফে এ বিষয়ে যে কোনো বক্তব্য বিবৃতি রাখা হচ্ছে না, তার একটা বড় কারণ তার দাওয়াতটা মূলত চীনের প্রধানমন্ত্রীর, এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গেই তার দ্বিপাক্ষিক বৈঠক এবং কিছু সমঝোতা স্মারক মাত্র সই হবে এই সফরে তারেক রহমানের সঙ্গে। এমনকি তারেক রহমানের জন্য যে নৈশভোজ, সেখানেও শি জিনপিং উপস্থিত থাকবেন না, সেটাও চীনের প্রধানমন্ত্রী, মানে একজন আলংকারিক পদ গ্রহণকারী ব্যক্তির সঙ্গেই ঘটবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রেন ক্রিস্টেনসেন, ট্রাম্প প্রশাসন সরাসরি তারেক রহমান প্রশাসনকে ধমকে দিয়ে বলে রেখেছে কিছুতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজের নামে 10 বছর বা একটা দীর্ঘমেয়াদে চীনকে বাংলাদেশে ঢোকানো চলবে না। মানে যেহেতু ওই জায়গাটিকে ভীষণ নিরাপত্তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে আমেরিকাও মনে করে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাও বলে দিয়েছে ওইসব যুদ্ধ বিমান কেনা সহ কোনো প্রতিশ্রুতি, কোনো চুক্তি সই করে আসা যাবে না চীনে গিয়ে। তাহলে চীনে গিয়ে তারেক রহমান চীনকে বিরাট বন্ধু বানিয়ে আসবেন, তার তো কোনো সম্ভাবনা নাই। আর চীন এখন মোটেও এই পরিস্থিতিতে এই সরকারের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক বিনিয়োগ করতেও আগ্রহী হচ্ছে না। অনেক সংবাদ মাধ্যম এরই মধ্যে খবর দিয়েছে যে চীন এটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, কারণ যখন সারা বাংলাদেশ এক রকমের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ভিতর আনুষ্ঠানিকভাবে ঢুকে গেছে, সামরিক প্রতিরক্ষা চুক্তিও আনুষ্ঠানিকভাবে হচ্ছে, এবং কোনো নিরাপত্তা সংক্রান্ত খবরও যাতে, স্পর্শকাতর তথ্য যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গোপন না থাকে, সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই শীঘ্রই আকসা জিসোমিয়া সই করবে বাংলাদেশ। তখন চীন কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে চাইছে না। যারা ভাবছেন তারেক রহমান সব দেশকে দুহাতে নিয়ে
খেলবেন, তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই চীনের সঙ্গে ঐতিহাসিকভাবে বিএনপির অতি ঘনিষ্ঠ সম্পর্কটা যে এমন তিক্ততায় পর্যবসিত হলো যে চীন কিনা শেখ হাসিনাকে 15 বছর ধরে তার সকল নির্বাচনকে, তার সকল উন্নয়ন কর্মকাণ্ডকে অন্ধের মতো সমর্থন দিয়ে গেল, এবং চীনে যে শি জিনপিং বড় ধরনের সম্বর্ধনা দিয়ে এক একবার শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেন, সম্বর্ধনা জানাতেন, তার একটা কারণ বিএনপি একটা বিরাট বিশ্বাসঘাতকতা চীনের সঙ্গে করেছিল। যেই তাইওয়ানকে চীন তার ভূখণ্ড বলে মনে করে এবং এর স্বাধীন অস্তিত্ব স্বীকার করে না, 2004 সালে যখন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায়, যেই বিএনপির সঙ্গে চীনের বরাবরের ঘনিষ্ঠতা, মানে চীন তো সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দেশ, যে দেশ বঙ্গবন্ধু হত্যার আগে বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয় নাই, এরপর জিয়াউর রহমান সরকারের সঙ্গে বিরাট ঘনিষ্ঠতা গড়ে তুলল। সেই বিএনপি 2004 সালে ঢাকায় তাইওয়ানের একটা বাণিজ্য কনসুল খুলে বসেছিল, এবং তখন খালেদা জিয়া সরকার যখন দেখলো চীন এতে রেগে মেগে অস্থির, সকল সম্পর্ক বিএনপি এবং বিএনপি সরকারের সঙ্গে ছিন্ন করে দিতে প্রস্তুত, তখন সমস্যা সামাল দিতে বলা হলো যে পররাষ্ট্রমন্ত্রী তখনকার মোর্শেদ খান কিংবা প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেউ জানতেন না, একা সিদ্ধান্ত নিয়ে তখনকার বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নাকি এই তাইওয়ানের কনসুল খুলে বসেছিলেন ঢাকায়। এরপর বিএনপি সরকার সে সময় বাণিজ্য মন্ত্রীর পদ থেকে আমির খসরু মাহমুদকে সরিয়ে দেয় বটে, কিন্তু 2009 সালে শেখ হাসিনা এসে তারপর ঢাকায় তাইওয়ানের কনসুলটা বন্ধ করেছিল, এবং এরপর থেকেই শেখ হাসিনার সঙ্গে ব্যাপক ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে চীনের। চীন এসব ভোলে নাই। তারেক রহমান এবার গিয়ে বিরাট বিনিয়োগ সম্মেলন করে চীনে 2 দিন কাটিয়ে দেবেন ভাবছেন বটে, চীনের বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন বটে, কিন্তু তাইওয়ানকে বাংলাদেশে বাণিজ্যের সুযোগ করে দিতে কনসুল খোলা, তাইওয়ানকে স্বাধীন অস্তিত্ব হিসেবে স্বীকার করে নেওয়া বিএনপি সরকারকে চীন এত সহজে কখনো বিশ্বাস করবে না। আর ওই আমির খসরু মাহমুদ চৌধুরী যার উপর দোষ চাপিয়েছিল তাইওয়ানের কনসুল খোলার জন্য বিএনপি সরকার, সেই আমির খসরু মাহমুদ চৌধুরী এখন বিএনপির তারেক রহমান সরকারের অর্থমন্ত্রী, এবং কয়েক সপ্তাহ আগে সেই চীন বিরোধী মার্কিনপন্থী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় এক নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত নাকি খোদ তারেক রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, আর আমাদের প্রধানমন্ত্রী দৌড়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে সেই নৈশভোজে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মনোভাবটাও জেনে এসেছিলেন। তারপরেও তাদের নিযুক্ত করা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে তাদের বদান্যতায় দেশে আসতে পারা তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চীন চলে যাচ্ছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে তো তখন দৌড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে ছুটির দিনের অফিস খুলিয়ে হলেও মনে করাতেই হবে যে চীনের সঙ্গে মাখামাখি বেশি হলে পস্তাতে হবেই,